নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন অনুষ্ঠান। ফেরাতে হাল ফিরবে লাল, এই দেওয়াল লিখন সারা পশ্চিমবাংলায় ছেয়ে গিয়েছিল গত বিধানসভা নির্বাচনে, কিন্তু আমরা দেখলাম লালের হাল ফিরল না, শূন্য পেল তারা। এই রকম অবস্থায় লালের হাল কিভাবে ফিরবে এ নিয়ে চিন্তিত বামেদের সব মহল, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, সিপিএম, তাবড় তাবড় নেতারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। বামেদের এই হাল কেন? বামেদের এই হালের কারণ বামেরাই ছিল। বামেদের এই হাল বামেরা নিজেরাই ঘটিয়েছে। আমি বলবো না 34 বছরের যে কালো অধ্যায় সেই অধ্যায়ের জন্য, বরং আমি এটা বলতে চাই যে বামেরা যে হুইসপার ক্যাম্পেনিং করেছিল, প্রথমে রাম তারপরে বাম, তার ফলেই কিন্তু বামেদের এই দশাটা হয়েছে। বামেদের এই দশার কারণ বামেরা নিজেরাই। তারা চেয়েছিল প্রথমে বিজেপি আসুক, কারণ তৃণমূল নেত্রী তাদের কাছে অপ্রতিরোধ্যা বলে মনে হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পক্ষে হারানো সম্ভব নয়, এটা তারা ধরে নিয়েছিল, এবং সেটা তারা ভুল কিছু ধরেও নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্ট্রিট ফাইটার, মাটি থেকে উঠে আসা মানুষ। এই মাটি থেকে উঠে আসা মানুষকে হারাতে গেলে যে লেভেলের নেতৃত্ব দেওয়ার দরকার, বামেদের কিন্তু শেষের দিকে সেই লেভেলের নেতৃত্ব ছিল না। এটা বাস্তব সত্য। বড় বাঘা বাঘা নেতৃত্ব, মানে হয় প্রয়াত হয়েছিলেন, নয় তারা বসে গিয়েছিলেন। কিন্তু বামেদের হাল ফেরানোর মতো নেতৃত্ব ওই বিমান বোস, সূর্যকান্ত মিশ্রের দ্বারা সম্ভব ছিল না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স যাই থাক, তার মধ্যে একটা তারুণ্য আজও লক্ষ্য করা যায়। সেই তারুণ্য বামেদের মধ্যে ছিল না। এই তারুণ্য না থাকার কারণে বামেদের কিন্তু আজ এই হাল। তবে যদিও আমরা দেখলাম যে গত নির্বাচন থেকে তারা ধীরে ধীরে কিছু তরুণ মুখেদের সামনে এনেছে, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, এরকম বেশ কয়েকজন, সৃজন ভট্টাচার্য, এরকম বেশ কয়েকজন ঝকঝকে মুখ তারা সামনে এনেছে। কিন্তু এটাই যথেষ্ট নয়। এখনো পাড়ায় পাড়ায় বা আপনার অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে এখনো বামপন্থীদের হয়ে ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু সেই বৃদ্ধ পাকা চুলের মানুষদের। সেটা একদম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে একদম কেন্দ্রীয় লেভেল পর্যন্ত ইয়াং ছেলে মেয়ে যারা এসছে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। যুগের সাথে যুগোপযোগী হয়ে উঠতে পারেনি বামফ্রন্ট। উল্টে তারা ত্রিপুরা দেখেও শিক্ষা নেয়নি যে প্রথমে রাম আসলে কি হয়। আজকে ত্রিপুরার বহু মানুষ যারা বামপন্থী মানুষ, তারা গৃহহীন, ঘর ছাড়া। তারা পশ্চিমবাংলায় তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আজও দিন কাটাচ্ছেন। সেখানে লেনিন মূর্তি, সেখানে মার্কসের মূর্তি ভাঙা হচ্ছে, সিপিআইএম এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। ভয়ে কেউ সিপিএমটা সামনে প্রকাশ্যে করতে পারছে না। এরকম একটা আতঙ্কের পরিবেশ আছে কিন্তু ত্রিপুরায়। পশ্চিমবাংলা সেই পরিবেশ নেই। এখানে পরিবেশ অনেক গণতান্ত্রিক। এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা যায়, দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এখানে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানো যায়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ বাপান্ত করা যায়, সাপ সাপান্ত করা যায়। এইখানে পরিবেশটা অনেকটাই গণতান্ত্রিক। তবু কেন যে বামেরা প্রথমে রামকে আনতে চাইলো, সেটা আমার কাছে আজও একটা মিস্ট্রি। আমার কাছে মিস্ট্রি। আমার কাছে কেন, পশ্চিমবাংলায় যারা রাজনৈতিক সাংবাদিকতা করেন তাদের সবার কাছে এটা মিস্ট্রি। এই যে হুইসপার ক্যাম্পেনিং তারা চালিয়েছিল, তার ফলে 22.5% ভোট বামেদের চলে গিয়েছিল বিজেপির পক্ষে। অর্থাৎ বামপন্থী পরিবারগুলোর মধ্যে এই ক্যাম্পেনিং চালানো হয়েছিল খুব গোপনে, খুব মানে নিচু স্বরে বলা হয়েছিল আগে রাম তারপরে বাম আসবে, এইরকম প্রত্যাশা জাগানো হয়েছিল। বহু মানুষ সেই কথা বিশ্বাস করে তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিজেপিকে ভোট দিয়ে তারা হলেন আশাহত, কারণ এই বিজেপিরও মুরদ হয়নি অন্তত আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। এই বিজেপি, দিলীপ ঘোষের নেতৃত্বে চলা বিজেপি আর আজকে শুভেন্দু সুকান্ত নেতৃত্বে চলা বিজেপির মধ্যে আকাশ পাতাল ফারাক।
দিলীপবাবু যেমন একদম আক্রমণাত্মক বিজেপিটা করতেন, শুভেন্দু আক্রমণাত্মক করেন, কিন্তু তার আক্রমণের মূল লক্ষ্য হচ্ছে পিসি আর ভাইপো। রাজনৈতিক আক্রমণ তাকে করতে দেখা যায় না। তার আন্দোলনের কেন্দ্রে ওই ভাইপো আর না হয় পিসি। ব্যক্তিগত একটা কি বলবো প্রতিহিংসা চরিতার্থ করতে তিনি বিজেপিটাকে ডুবিয়েছেন। এবং বিজেপির মধ্যে যে মানে আভ্যন্তরীণ খেয়োখেয়ি, শুভেন্দু বনাম দিলীপ, দিলীপ বনাম সুকান্ত, এরকম এই যে বিভিন্ন রকম মানে ছত্রভঙ্গ হয়ে আছে বিজেপি, এবং নিজেদের মধ্যে কামড়াকামড়িতেই তারা ব্যস্ত। এ ওর নামে বলছেন, ও তার নামে বলছেন, পার্টি অফিসে এমপিকে আটকে রাখা হচ্ছে, মারধর করা হচ্ছে কর্মীদের, নিজেরাই নিজেদের মধ্যে করছে। ফলে যে বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা অনেকটাই আশাহত হয়েছে। তারা যেটা ভেবেছিলেন যে বামপন্থীদের বদলে যদি বিজেপি আসে তারা হয়তো একটা শেল্টার পাবেন, আশ্রয় পাবেন। কারণ তৃণমূলও কিন্তু ক্ষমতায় আসার পর ওই বদলানো যে বদল চাই সেটা স্লোগানই থেকেছে। চোরাগোপ্তা আক্রমণ কিন্তু বামপন্থীদের উপর হয়েছে হয়েছে বহু জায়গায় বামপন্থীরা আক্রান্ত হয়েছেন, এবং তার ফলেই তারা বিজেপির মতন একটা বড় পার্টির, বড় দলের এবং কেন্দ্রের ক্ষমতায় থাকা দলের ছত্রছায়ায় থাকতে চেয়েছিলেন। এবং অনেকে এসেছিলেন যাতে বামপন্থী নেতারা যারা গিয়েছিলেন বিজেপিতে, তারা ভেবেছিলেন যে আমরা বিজেপিতে গিয়ে সর্বে সর্বা হয়ে যাব। আদৌ তা হলো না। আদতে সেটা বিজেপি করতে দিল না। দিলীপ ঘোষের কঠোর নেতৃত্বের ফলে বামেরা বিজেপিতে দাঁতই ফোটাতে পারলো না নেতৃত্বের জায়গায়। দু একজন অবশ্যই এসছেন, শঙ্কর ঘোষের মতন নেতা এসছেন, তবে সেটা শুভেন্দুর দৌলতে। দিলীপ ঘোষের আমলে বামপন্থী যারা বিজেপিতে গিয়েছিলেন তারা দ্বিতীয় শ্রেণীর সমর্থক হিসেবেই রয়ে গিয়েছিলেন, তাদের প্রথম সারিতে আনা হয়নি। এবং তার ফল বিজেপি হাতে নাতে পেয়েছে। কারণ বিজেপি 18টা লোকসভায় সিট জিতেছিল, 77টা বিধানসভায় জিতেছিল। কিন্তু আপকি বার 200 পার এই স্লোগানটা প্রধানমন্ত্রীর দেওয়া, স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া, এখানকার তামাম নেতারা দিয়েছেন। সেই 200 পারের অর্ধেক স্বপ্ন পূরণ করতে পারেনি তারা, 77-এই আটকে গিয়েছেন। তারপরে দল বদল হতে হতে এখন 65-তে আটকেছেন। ফলে যে বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছিলেন, যে বামপন্থীরা আশা করেছিলেন আগে রাম আসুক তারপরে বামকে নিয়ে আসবো আমরা, সেই বামপন্থীরা আশাহত হয়েছেন। কারণ এই বিজেপির দ্বারা মানে তৃণমূলকে সরানো একেবারে দুঃস্বপ্নের মতো। কারণ এই বিজেপির মধ্যে কোনো গণ আন্দোলন নেই, এই বিজেপির মধ্যে মানুষের জন্য কাজ করার প্রবণতা নেই। উল্টে মানে মানুষের টাকা আটকে দেওয়া, মানুষের টাকা বলতে যারা 100 দিনের কাজ করেছেন তারা তো নিজের গায়ে গতরে খেটে কাজ করেছেন, এই টাকাটা তো তৃণমূল পাবে না, সেই মানুষ পাবে। আবাস যোজনার টাকা প্রান্তিক মানুষ পাবেন। কিন্তু এখানকার বিজেপি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়ে দিল যে না, টাকা দেবেন না, তাহলেই তৃণমূলকে টাইট দেওয়া যাবে। তৃণমূলকে টাইট দিতে গিয়ে তাদের হাওয়া টাইট হয়ে গেল। তারা কি করলেন, 18টা আসন ছিল, তারা 12তে নেমে গেলেন, পঞ্চায়েত ভোটে ভরাডুবি হলো। ফলে মানুষের কাজকে আটকে দেওয়া, এটা তো বামপন্থীদের লক্ষ্য হতে পারে না। বামপন্থীদের লক্ষ্য কোনো কালে ছিল না। তারা কাজ করুক বা না করুক, তারা অন্তত মেহনতি মানুষের কথা বলতো, প্রান্তিক মানুষের কথা বলতো, ভুকা মানুষ ধরো বই, ওটাই তোমার হাতিয়ার, ইত্যাদি ইত্যাদি বলতেন তারা। স্লোগানগুলো তো ভালো ভালো অন্তত ছিল। বিজেপির মধ্যে কিন্তু সেই স্লোগান নেই। মূলত বেনিয়া পার্টি, মানে ব্যবসায়ীদের পার্টি, তাদের মুখে গরিব মানুষের কথা, প্রান্তিক মানুষের কথা আমরা এখনো পর্যন্ত বাংলায় শুনিনি। ফলে বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, তার সাথে তো বিজেপি আত্মস্থ হতেই পারেনি। এবং মানে গ্রামীণ বাংলার সাথে, গ্রামীণ বাংলা তার সাথেও কিন্তু তারা একাত্ম হতে পারেনি। কিন্তু উত্তরবঙ্গ ছিল বরাবরই সিপিএম এর বা বামপন্থীদের গড় বলা যায়। ফরওয়ার্ড ব্লক, সিপিআই, সিপিএম, এদের গড় বলা যায়, আরএসপি বহু জায়গায়। এই ভোটটা বিজেপিতে কনভার্ট হয়ে গেল। কারণ এই মানুষগুলো তারা তৃণমূলকে দুচক্ষে দেখতে পারে না, মমতা ব্যানার্জিকে দুচক্ষে দেখতে পারে না। তারা কোনোভাবেই চায় না মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক। তাদের কাছে বিকল্প অপশন কি ছিল, ওই বিজেপি। কিন্তু আমরা যখন সমীক্ষা করতে বেরোলাম, কোচবিহার বাদে মোটামুটি উত্তরবঙ্গ সবটাই করেছি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদা, এটা আমরা করেছি, মুর্শিদাবাদ, নদিয়াও করেছি। এই সব জায়গায় করতে গিয়ে আমরা দেখলাম যে ব্যাপক ধস নামতে চলেছে বিজেপির ভোটে। বিজেপির ভোটে ধস নামতে চলেছে, কারণ বিজেপির প্রতি যে আস্থাটা মানুষের ছিল, ধরুন এই চা বাগানের শ্রমিকদের তাদের একটা পাট্টা দেওয়া বা তাদের জন্য কিছু করা, কিচ্ছু করা হয়নি। দার্জিলিং এর চা পৃথিবীর বিখ্যাত চা,
সেই চায়ের মার্কেটিং এত জঘন্যভাবে করা হচ্ছে ইদানিংকালে, যাতে মার্কেটটা আরো সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে দার্জিলিংয়ের চা শ্রমিকদের উন্নয়নের জন্য বিজেপি কিছুই করতে পারেনি। তারপরে ধরুন, আমি দার্জিলিংয়ে চা শ্রমিক বাদ দিচ্ছি, সাধারণ মানুষ একেবারে প্রান্তিক মানুষ চাষবাস করেন, তারা 100 দিনের কাজের টাকা পাননি, আবাস যোজনার টাকা পাননি। ওদিকে মতুয়া অঞ্চলে মানে বিজেপির প্রতি যে আস্থা ছিল যে বিজেপি এলে নাগরিকত্ব দেব, বারবার তারা এসে বলেছেন, অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী বলেছেন, শান্তনু ঠাকুররা বলেছেন, কিন্তু একজন মতুয়াকেও তারা কিন্তু নাগরিকত্ব দিতে পারেনি এখনো পর্যন্ত। অর্থাৎ ফাঁকা আওয়াজ দিয়ে তারা 2-3বার ভোট নিয়েছে, কিন্তু তারা মতুয়াদের চাহিদা পূরণ করতে পারেনি। ফলে মতুয়ারাও কিন্তু ক্ষিপ্ত। এই পুরো অঞ্চলটা জুড়ে নদিয়া থেকে শুরু করে আপনি একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং এই অঞ্চলটা চলে যান। আমি কোচবিহারটা বাদ দিচ্ছি কারণ কোচবিহারে এখনো সমীক্ষা করা হয়নি। আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম নদিয়া পর্যন্ত করেছি, আবার ওদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পুরুলিয়া করেছি। এরপরে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান আমরা করব এমকে ডিজিটালের পক্ষ থেকে। কিন্তু ঘটনা হচ্ছে যেখানে যেখানে করেছি সেখানেই দেখতে পাচ্ছি বিজেপিতে একটা ব্যাপক ধস নামার প্রবণতা। তাহলে বিজেপিতে ধস নামলে সেই ভোটকে তৃণমূল পাবে না? কখনো না। সেই ভোট তৃণমূল পাবে না, সেই ভোটটা কিন্তু বামেদের কাছেই ফিরবে। কারণ এই মানুষগুলো আদতে বামপন্থী, তারা তৃণমূলকে সরাতে বিজেপির উপর ভরসা করেছিলেন, সেই ভরসা বিজেপি রাখতে পারেনি। তাই তার মানে বামপন্থী ভোটগুলো যেটা বিজেপিতে গিয়েছিল তার অনেকটাই প্রায় 4-5% ভোট বামেদের কাছে ফিরতে চলেছে। আর এই ভোটটা ফিরলে বামের অন্তত বিধানসভায় ভদ্রস্থ অবস্থায় থাকবে, এবং বিধানসভায় বামেদের উপস্থিতিটা খুব জরুরি। গণতন্ত্রের পক্ষে এটা একটা শুভ লক্ষণ। তারা হয়তো ক্ষমতায় আসবেন না, কিন্তু বামপন্থীরা যদি বিরোধী আসনে থাকে সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে সুলক্ষণ। তৃণমূল একচেটিয়া 294 এর মধ্যে 250 আসন পেয়ে যাক, এটা মোটেও গণতন্ত্র নয়। সব রাজনৈতিক দল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সমস্ত রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন বিধানসভায় থাকা উচিত বলে আমরা মনে করি। এবং যদিও তৃণমূলকে হারাতে এখন কোনো রাজনৈতিক দলই পারবে না যা পরিস্থিতি আছে, কিন্তু না পারলেও উপস্থিতিটা থাকা, বামেদের স্বর অন্তত বিধানসভায় ওঠা, এটা খুব জরুরি, বাঙালির পক্ষে জরুরি। এবং আসার কথা যেটা, সেটা দেখতে পেলাম আমরা সার্ভে করতে গিয়ে, যে যে ভোটগুলো বামপন্থীদের ভোটগুলো বিজেপিতে চলে গিয়েছিল তার 4-5% ভোট কিন্তু আবার ফিরতে চলেছে লালে। তাই লালের হাল খানিকটা ফিরবে এবং আরো দুর্বল হবে বিজেপি, আরো দুর্বল হয়ে যাবে বিজেপি। এটা আপনারা আগামী নির্বাচনে দেখতে পাবেন। আমরা ফাঁকা আওয়াজ দিই না, ফাঁকা বলিতে বিশ্বাস করি না। আমরা মাঠে নেমে, গ্রাউন্ড জিরোতে নেমে একদম মানুষের সাথে কথা বলে সমীক্ষা করি, এবং তার রেজাল্ট প্রায় আপনারা দেখেছেন মিলেই যায়। তাই আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি যে এবার বামেদের হাল কিছুটা হলেও ফিরবে। তবে তৃণমূলের ভোট তো বাড়বে কি? না, সেটা বাড়বে না। তৃণমূলের ভোট বাড়বে কোথায়? তৃণমূলের ভোট বাড়বে নতুন প্রজন্মের ভোট, যারা গত 5 বছরে এই এখন পর্যন্ত ভোটাধিকার পেয়েছেন, মানে যারা 18 বছর হয়েছে, যে মানুষগুলো প্রথম ভোট দেবেন, সেই মানুষগুলোর ভোটের অনেকটাই পাবে তৃণমূল। কারণ এই যারা ছাত্রছাত্রী বা অল্প বয়সী ছেলে মেয়ে, তারা কোনো না কোনোভাবে তৃণমূলের সরকারের দ্বারা উপকৃত। কেউ সাইকেল পেয়েছেন, কেউ কন্যাশ্রী পেয়েছেন, কেউ যুবশ্রী পেয়েছেন, কেউ রূপশ্রী পেয়েছেন। তো ফলে এই ভোটগুলো তৃণমূল পাবে। মানে আমি বলছি না 100%ই পাবে, কিন্তু তৃণমূল একটা বড় অংশ পাবে। তাই তৃণমূলের ভোট পার্সেন্টেজও বাড়বে, বাড়বে বামেদেরও ভোট পার্সেন্টেজ। আর তৃণমূলের সাথে যদি কংগ্রেস জোট করে তাহলে কংগ্রেসেরই লাভ। বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু এবার কমবে, উল্লেখযোগ্যভাবে কমবে। তাদের যে 38.5% ভোট ছিল, সেই 38.5% ভোট কিন্তু এবার কমতে চলেছে। সেটা কমে 35 হবে না 34 হবে, সেইটা বলার মুহূর্ত এখনো আসেনি। কারণ যত নির্বাচন এগিয়ে আসবে, ন্যারেটিভ চেঞ্জ হবে, মানুষের বিভিন্ন ভাবনা চেঞ্জ হবে, তৃণমূল বড় কোনো ব্লান্ডার করে ফেলতে পারে, এরকম অনেক সম্ভাবনা থাকে। তাই এক্ষুনি হয়তো বলতে পারছি না এক্স্যাক্টলি কত পার্সেন্টেজ ভোট কমবে, তবে 4-5% বিজেপির ভোট কমা একেবারে প্রায় সুনিশ্চিত মনে হয়েছে। এবার বাকি অঞ্চলগুলো সার্ভে করলে বাকিটা আরো পরিষ্কার হবে। এবং এই বিজেপির 4-5% ভোট কমে যাবে কিন্তু বামেদের ঝুলিতে। কারণ বামেরা আর যাই হোক, তারা কিন্তু সাম্প্রদায়িক নয়। বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদ, এই বিশেষ করে শুভেন্দু অধিকারীর উগ্র সনাতনবাদ,
এটা কিন্তু বামপন্থী ভোটাররা তারা মেনেও নিতে পারছেন না, তারা মানতে পারছেন না, কারণ তারা এটা বুঝতে পারছেন যে এই উগ্র হিন্দুত্ব দেশের সর্বনাশ ডেকে আনবে। কারণ আমরা দেখেছি, বহু জায়গায় দেখেছি সার্ভে করতে গিয়ে বহু বামপন্থী মানুষ নিজেদের বামপন্থী বলে পরিচয় দিচ্ছেন, সঙ্গে এটাও বলছেন যে এই যে শুভেন্দুর এই উগ্রতা, সনাতন সনাতন করে উগ্রতা, এটা কিন্তু আমরা হিন্দু হয়েও মেনে নিতে পারছি না। এটা কিন্তু আমরা নিজেরা সার্ভে করতে গিয়ে দেখেছি। এবং শুভেন্দুর যত দিন যাচ্ছে, শুভেন্দুর আচার আচরণ একটা অপ্রকৃতস্থ লাগছে, তাকে মানে হতাশাগ্রস্ত লাগছে, তার কথাবার্তায় মানে অসংলগ্নতা লাগছে। সাংবাদিক দেখলে চটিচাটা বলে দিচ্ছেন, কাউকে নোংরা কথা গালমন্দ করে দিচ্ছেন। এইটা একটা রাজনৈতিক নেতার স্থিরতার লক্ষণ না। পরিস্থিতি যেমনই হোক, রাজনৈতিক নেতারা মাথা ঠান্ডা রেখে চলবে। শুভেন্দুর মধ্যে সেটা দেখা যাচ্ছে না, একটা অপ্রকৃতস্থ অবস্থা দেখা যাচ্ছে। ফলে বামপন্থীরা শুভেন্দুর ওপর ভরসা করতে পারছেন না। দিলীপ ঘোষের ওপর যে ভরসাটা তারা রেখেছিলেন, শুভেন্দুর ওপর সেই ভরসাটা রাখতে পারছেন না। এটা একদম দায়িত্ব নিয়ে বলছি। ফলে আগামী নির্বাচনে আমি আপনাদেরকে বলে রাখছি যে বামেদের কিন্তু কিছুটা হলেও উত্থান হবে এবং পতন হবে বিজেপি। আর এই ভোট কাটাকাটির খেলায় তৃণমূল অপ্রতিরোধ্য হয়ে যাবে, যেমনটা আছে। যে এর আগেও আমরা দেখেছি যে কংগ্রেস সিপিএম কংগ্রেস তৃণমূল ভোট কাটাকাটি করতো আর জিতে যেত সিপিএম। এবার বিজেপি আর বামপন্থীরা ভোট কাটাকাটি করবে আর অনায়াসে ক্ষমতায় চলে আসবে তৃণমূল। এটা মোটামুটি পরিষ্কার বাংলার মানুষের কাছে। তাই বামপন্থীরা যদি তারা ভোটে অন্তত 10টা সিটও পায় 294 এর মধ্যে, এটা বামপন্থীদের যতটা মঙ্গল ততটা মঙ্গল বাঙালির পক্ষে। কারণ বাংলার বিধানসভায় বামপন্থীদের স্বর থাকাটা খুব জরুরি জরুরি জরুরি। বামপন্থীদের স্বর মানে কণ্ঠ স্তব্ধ হয়ে যাওয়াটা, এটা বাংলার গণতন্ত্রের পক্ষে মোটেও ভালো লক্ষণ না। তাই আগামী নির্বাচনে বামপন্থীরা যদি 8-10টা সিটও পান আর যদি 3-4-5% ভোট বাড়িয়ে নিতে পারেন, এটা কিন্তু বাংলার মানুষের পক্ষেই মঙ্গল। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। রাত্রিবেলা আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনবো রাত 8টায় এক্স ফ্যাক্টরে, সেটা দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।